হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 7-এর নিজে করি 1.2-এর যে ঐকিক নিয়মের অঙ্কগুলি রয়েছে সেগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। তাহলে দেখো, নিজে করি 1.2-এর 1 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসেব করি। দেখো, তুমি মোটর সাইকেল চালাচ্ছ, ধরো এরকম এখান থেকে হচ্ছে এতটুকু পথ যাওয়া, মোটর সাইকেলে করে যাচ্ছ, এটা দৈর্ঘ্য হচ্ছে 77 মিটার। এই যে দৈর্ঘ্যটা তোমাকে অতিক্রম করতে তোমার যে মোটর সাইকেলটা রয়েছে সেটা তুমি দেখলে লক্ষ্য করলে যে 55 বার ঘুরছে। কতবার? 55 বার যদি ঘুরে চাকাটা, তাহলে হচ্ছে 77 মিটার তুমি পথ অতিক্রম করে গেলে। কিন্তু তুমি একটি দূরত্ব যাবা, তোমার হচ্ছে এখন দূরত্বটা হচ্ছে 98 মিটার। কত? 98 মিটার। এই 98 মিটার যদি দূরত্বটা হয়, ধরো এতটুকু 98 মিটার, এই 98 মিটার দূরত্ব যেতে চাকাটা কতবার ঘুরবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো, যদি 77 মিটার পথ যেতে চাকাটা 55 বার ঘুরে, তাহলে 98 মিটার পথ যেতে চাকা কি হবে? বেশি ঘুরবে, কারণ হচ্ছে দৈর্ঘ্য যদি বেশি হয়, তুমি যদি বেশি দ্রুত অতিক্রম করো তাহলে তোমার মোটরসাইকেলের চাকা কী হবে? বেশি ঘুরবে। তাহলে এই যে অঙ্কগুলো রয়েছে এগুলো ব্যস্ত সম্পর্কটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করব, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, এবং ঐকিক নিয়মে অঙ্কগুলো সমাধান করব। তাহলে আমরা এই অঙ্কগুলো করার সময় কি করব? দেখো, গণিতের ভাষার সমস্যাটি হলো, আমরা প্রথমে কি লিখব? 1 নম্বর অঙ্ক, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। এবার দেখো, অঙ্কটা যেরকম রয়েছে আমরা সেরকম করে সাজানোর চেষ্টা করবো। এখানে দেখো, দূরত্বটা আমাদের দুবার দেওয়া রয়েছে। দেখো, 77 মিটার একবার 98 মিটার, তোমরা বইয়ের দিকে ভালো করে লক্ষ্য করো। তাহলে হচ্ছে যে দূরত্বটা দেওয়া রয়েছে সেই দূরত্বটা আমরা হচ্ছে বাম দিকে লিখবো খাতার। তাহলে লিখবো পথের পরিমাণ বা দূরত্ব। দূরত্ব লিখলাম আমরা, দূরত্ব ব্যাকেটে কি দেওয়া হচ্ছে? দেখো, দূরত্ব দেওয়া হচ্ছে মিটারে, তাহলে হচ্ছে দূরত্ব ব্যাকেটে মিটার। এখন হচ্ছে চাকা ঘোরার সংখ্যা, আরেকটা কি রয়েছে? চাকা ঘোরার সংখ্যা। ব্যাকেট হচ্ছে বার। এবার দেখো, 55 বার যদি ঘুরে তাহলে কতটা দূরত্ব যায়? 77 মিটার। তাহলে 77 মিটার দূরত্ব যেতে আমার চাকা ঘুরছে কতবার? 55 মিটার। এবার যদি 98 মিটার দূরত্ব যায় তাহলে চাকা কতবার ঘুরবে? তাহলে 98, এদিকে জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, এটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে দেখো, যদি কোনো একটি সম্পর্কের ক্ষেত্রে দেখো যে দুই দিকই কমছে, ধরো একদিকে কমছে, তো দেখো এটা একটা দিক, এটা একটা দিক, যদি এদিকে কমে, যদি এদিকেও কমে, একদিকে কমছে আর একদিকেও কমছে, তাহলে হচ্ছে সরল সম্পর্ক। অথবা একদিকে বাড়ছে, ধরো এদিকে দূরত্ব বাড়লো, চাকা ঘোরার সংখ্যাও ধরো বাড়লো, বাড়ছে, এদিকেও বাড়ছে, তাহলে কি সম্পর্ক? এটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে দেখো, এটা তোমরা মনে রাখো, পরে একটু পরেই তোমরা বুঝতে পারবে। আর ব্যস্ত সম্পর্ক কখন হবে? দেখো, ব্যস্ত সম্পর্ক হবে কখন? ধরো এদিকে একদিকে হচ্ছে কমছে, কিন্তু অন্যদিকে হচ্ছে বিপরীত হচ্ছে, হচ্ছে কি? বাড়ছে। এদিকে ধরো বাড়ছে, তাহলে এদিকে বিপরীত কি? কমছে। এবার দেখো, কমা বাড়া তোমরা কি করে বুঝবে? দেখো, 77 মিটার যদি তুমি মোটরসাইকেলে করে যাও তাহলে হচ্ছে তোমার চাকাটা কতবার ঘুরছে? দেখো, 55 বার। কিন্তু তুমি যদি 98 মিটার দূরত্ব যাও তাহলে তোমার চাকা কি হবে? বেশি বার ঘুরবে। এটা দেখো, তুমি বুঝতেই পারছো যে তুমি যদি 77 মিটার যাও, তোমার যদি চাকা 55 বার ঘুরে, তুমি যদি 98 মিটার যদি পথ যাও, অর্থাৎ বেশি পথ যাও, তোমার চাকাটা কি হবে? এখানে কি হবে? বাড়বে। এখানে কি হবে? বাড়বে। তুমি বুঝতে পারছো, এটা হচ্ছে 55 থেকে বেশি উত্তরটা আসবে। কিন্তু এখানে দেখো কি হয়েছে? 77 ছিল, এখানে আমার কি হয়েছে? 98। কি হয়েছে? এখানে দেখো বেড়েছে। কি হয়েছে? বেড়েছে। এখানে কি হয়েছে? বেড়েছে। এখানেও কি হচ্ছে? বাড়বে। তাহলে দেখো কোন সম্পর্ক পড়ছে? এখানে বাড়ছে, এদিকেও বাড়ছে। তাহলে দুই দিকেই যদি বাড়ে তাহলে আমাদের কি সম্পর্ক হয়? দেখো, সরল সম্পর্ক হয়। তাহলে এটা হচ্ছে আমাদের সরল সম্পর্ক। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব দূরত্ব ও চাকা ঘোরার, আমরা কি করে লিখবো? দেখো, এখানে যেগুলো লেখা রয়েছে সেটা আমরা এখানে লিখবো। দূরত্ব হয়েছে, দূরত্ব লিখলাম, ও চাকা ঘোরার সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক পেলাম? সরল সম্পর্ক, সরল সম্পর্ক রয়েছে। এবার দেখো, এবার আমরা কি করবো? যে 77 মিটার পথ যেতে চাকা ঘুরে কতবার? 55 বার। 77 মিটার পথ যেতে চাকা ঘুরে কতবার? 55 বার।
এবার 1 মিটার পথ যেতে আমরা এই অঙ্ক করার সময় কী করবো, 1কে কত আসছে সেটা বের করব। 1 মিটার পথ যেতে চাকা ঘোরে, দেখো এই অঙ্কগুলো আমি আগেও তোমাদের করেছি, যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। তো 77 মিটার পথ যেতে 55 বার চাকাটা ঘুরছে। তুমি যদি 1 মিটার পথ যাও তাহলে চাকা কী হবে, কম ঘুরবে। 77 মিটার যেতে যদি তোমার 55 বার চাকাটা ঘুরে, তুমি যদি 1 মিটার পথ যাও তাহলে হচ্ছে চাকা কম ঘুরবে। যদি কম হয় তাহলে আমাদের কি হয়, ভাগ হয়। এখানে কত রয়েছে, 55, 55 বসে গেল, ভাগ, ভাগ মানে বাই মানে হচ্ছে ভাগ, এখানে যে সংখ্যাটা রয়েছে সেটা বসাবো এতবার। যদি কম হয় তাহলে ভাগ, আর যদি বেশি হয় তাহলে কি হবে, আমাদের গুণ হবে। আমাকে কত মিটার বের করতে বলেছে, দেখো 98 মিটার যাবো, তাহলে এখানে এবার হচ্ছে 98 বের করবো। 98 মিটার পথ যেতে চাকা ঘোরে। এবার দেখো 1 মিটার পথ যেতে চাকা ঘোরে 55/77 মিটার, 77 বার। যদি 98 মিটার পথ যাও তাহলে চাকা কি হবে, 1 মিটার থেকে উপরকার লাইন তুমি বাদ দাও, এবার হচ্ছে 2 নম্বর লাইনটাকে কল্পনা করো। 1 মিটার পথ যেতে চাকা ঘুরছে 55/77 বার, হচ্ছে যদি 98 মিটার পথ যাও তাহলে কি হবে, চাকা বেশি ঘুরবে। যদি বেশি হয়, আমি কি বললাম, বেশি যদি হয় তাহলে হচ্ছে গুণ হয়ে যাবে, তাহলে গুণিত 98। কাটাকাটি করে 11 দিয়ে করে 5 11 55, 7 11 77। দেখো 7 14 98, 7 14 98, তাহলে 5 14 কত হচ্ছে, দেখো 70 বার। কত উত্তর আসছে আমাদের, 70 বার কিন্তু চলে আসছে। তাহলে অতএব 98 মিটার পথ যেতে ওই চাকা 70 বার ঘুরবে। দেখো 1 নম্বর অঙ্কটা কত সহজেই কিন্তু আমাদের হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, দেখো দীপতার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যাবে। ধরো তোমার বন্ধু দীপতার্ক, সে হচ্ছে প্রত্যেক সপ্তাহে, অর্থাৎ এক সপ্তাহ মানে কতদিন, 7 দিন, 7 দিনে যায় একদিন সাঁতার শিখতে। তাহলে 364 দিনে কতদিন সাঁতার শিখতে যাবে সেটা তোমাকে বের করতে হবে। একই রকম এরকম করে আমাকে সাজাতে হবে। তাহলে দেখো 2 নম্বর অঙ্ক, 1 সপ্তাহ সমান কতদিন, 7 দিন। এবার হচ্ছে আমাদের গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। এবার কি লিখবো, দেখো দিন সংখ্যা ও সাঁতার শিখতে যাওয়ার সংখ্যা। দিন সংখ্যা আর সাঁতার শিখতে যাই। দিন সংখ্যা দেখো 1 সপ্তাহ মানে কি, 7 দিন, 7 দিনে যায় কতদিন, একদিন। আর হচ্ছে 364 দিনে কতদিন যায় সেটা বের করতে হবে। এবার দেখো 7 দিন, তুমি হচ্ছে 7 দিনে হচ্ছে একদিন যদি সাঁতার শিখতে যাও, তোমাকে যদি বলা হয় 364 দিনে কতদিন যাও, তাহলে 7 দিনে যদি একদিন যাও তাহলে 364 দিনে কি হবে, তুমি বেশি দিন যাবে। এখানে কি রয়েছে, বেশি দিন রয়েছে, তাহলে তুমিও কিন্তু একদিনের থেকে বেশি দিন সাঁতার শিখতে যাবে। এখানে 1 থেকে কি হচ্ছে, দেখো 364 বাড়ছে, এখানে কি হচ্ছে, বাড়ছে। এখানেও যে উত্তরটা হবে 1 থেকে কি হবে, দেখো বাড়বে। তুমি বুঝতেই পারছো যে বাড়বে, কারণ 1 সপ্তাহ বা 7 দিনে যদি একদিন যাও, তা 365 দিনে তুমি নিশ্চয়ই বেশি দিন সাঁতার শিখতে যাবে। দুই দিকেই বাড়ছে, দুই দিকেও বাড়লে আমাদের কি সম্পর্ক হয়, দেখো আগের নিয়মে যদি বাড়ছে বাড়ছে সরল সম্পর্ক, অথবা কমছে কমছে একই যদি থাকে তাহলে আমাদের সরল সম্পর্ক। যদি আমাদের উল্টো হয়ে যায়, একদিকে কমছে অন্যদিকে বাড়ছে, অথবা একদিকে বাড়ছে অন্যদিকে কমছে, তখন কিন্তু আমাদের ব্যস্ত সম্পর্ক। অতএব দিয়ে আমরা কি লিখব, অতএব দিন সংখ্যা ও সাঁতার শিখতে যাওয়া সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক, সরল সম্পর্ক রয়েছে। তাহলে দেখো সরল সম্পর্ক কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবার দেখো আমরা কি লিখবো, 7 দিনে সাঁতার শিখতে যায় একদিন। 7 দিনে সাঁতার শিখতে যায় কতদিন, 7 দিনে যায় একদিন।
তাহলে একদিনে সাঁতার শিখতে যাই, তুমি যদি 7 দিনে সাঁতার শিখতে যাও একদিন, তাহলে একদিনে সাঁতার শিখতে কি যাবে, কম যাবে। কম যদি হয় তাহলে কি হবে বলেছিলাম, ভাগ হবে। আমাদের কি বলা হয়েছিল, 364 দিনে কত দিন যায়, 364 দিনে সাঁতার শিখতে যাই, একদিনে সাঁতার শিখতে যাই 1-7 দিন, তাহলে 364 দিনে কি হবে, বেশি হবে। বেশি যদি হয় আমি কি বলেছিলাম, গুণ হবে, গুণিত 364। এটাকে যদি আমরা দেখো কাটাকাটি করার চেষ্টা করি, দেখো মুখে মুখে কাটাকাটি হবে, 7 দিয়ে কাটো, 5 7 কত 35, 36 থেকে 35 চলে গেলো, থাকলো কত 1, 1 আর কত 4 থাকলো, 1 আর 4 যদি বসো কত 14, 7 দুগুণে 14, তাহলে হচ্ছে 52 দিন। 364 দিনে সে কত দিন সাঁতার শিখতে যাবে, 52 দিন। অতএব দিয়ে আমরা লিখতে পারি, অতএব 364 দিনে সে 52 দিন সাঁতার শিখতে যায়। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের কত সহজেই কিন্তু হয়ে গেল। এবার 3 নম্বর অঙ্কটা আমরা করব। 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসেব করি। ধরো তোমার হচ্ছে 120টি কাগজের দরকার, এক দিস্তাতে তোমার হচ্ছে 24টা করে কাগজ রয়েছে। তোমাকে যদি 120টা কাগজ কিনতে হয় তাহলে তোমাকে কত দিস্তা কাগজ কিনতে হবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে দেখো 24টি কাগজে কয় দিস্তা, এক দিস্তা, তাহলে আমাকে কতটি দরকার, 120, তাহলে 120টি যদি কাগজ কিনতে হয় তাহলে কত দিস্তা, এটাই হচ্ছে আমাদের, এরকম করে আমাদের সাজাতে হবে। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটা কি রয়েছে, 3 নম্বর একই রকম গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে হচ্ছে কি কাগজের সংখ্যা, আর একদিকে হচ্ছে দিস্তা সংখ্যা। দাগ দিয়ে দাও। দেখো 24টা, তোমাদের দেখো বই দিকে লক্ষ্য করো, 24টা কাগজে কয়টি দিস্তা বলা হয়েছে, এক দিস্তা, কিন্তু তোমার প্রয়োজন কতটি কাগজ, 120টি, তাহলে 120টি কাগজে কত দিস্তা তোমাকে কাগজ কিনতে হবে। এবার দেখো 24টা কাগজে যদি এক দিস্তা হয়, যদি তুমি 120 দিস্তা কাগজ কিনতে চাও তাহলে কি হবে, দিস্তার সংখ্যাও কিন্তু বাড়বে। 24টি তুমি যদি কাগজ কিনতে তাহলে তোমাকে এক দিস্তা লাগতো, কিন্তু তুমি হচ্ছে কি 120টি কাগজ কিনছো, কি হচ্ছে কাগজ যদি বেশি হয় এদিকে কি হবে, বাড়বে, এদিকেও বাড়ছে। দেখো 24 থেকে 120 কি হলো, বাড়লো, 24 থেকে বেশি 120, এখানে যে সংখ্যাটা আসবে সেটা কি হবে, বাড়বে। দুই দিকে যদি বাড়ে তাহলে আমাদের কি সম্পর্ক হয়, সরল সম্পর্ক হয়। অতএব কাগজের সংখ্যা ও দিস্তার সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে। আমরা কি লিখতে পারি যে 24টি কাগজে এক দিস্তা, 24টি কাগজে এক দিস্তা, তাহলে একটি কাগজে কি হবে, একটি কাগজে যদি 24টি কাগজে এক দিস্তা হয় তাহলে একটি কাগজে কি হবে, কম হবে, কম যদি হয় কি হয়, ভাগ হয়, 1/24 দিস্তা। কিসের সঙ্গে ভাগ হয়, এখানে যেটা থাকবে সেটা উপরে বসবে, আর এখানে যেটা থাকবে প্রথমকার লাইনে সেটা নিচে বসবে। কিন্তু আমার দরকার কয়টি কাগজ, 120টি, তাহলে 120টি কাগজে দেখো একটি কাগজে হয় 1/24 দিস্তা, 120টি কাগজে কি হবে, দিস্তা বেশি হবে, যদি বেশি হয় তাহলে আমাদের কি হয়, গুণ হয়, গুণিত 120। এবার দেখো 3 দিয়ে যদি কাটো, 3 আষ্টে 24, 3 40, 120, 5 আষ্টে 40, তাহলে 5 কত হচ্ছে, 5 দিস্তা। 120টি কাগজে কত দিস্তা হচ্ছে, দেখো 5 দিস্তা, কিন্তু আমাদের উত্তর চলে আসছে। তাহলে অতএব কবিতা 5 দিস্তা কাগজ কিনবে। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের কত সহজে হয়ে গেল। এবার 4 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, 4 নম্বর অঙ্কটা দেখো তোমরা,
যে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে হিসেব করি। এবার দেখো প্রথমে তোমাদের জানতে হবে 1 ডজন সমান কয়টি। দেখো 1 ডজন সমান হচ্ছে 12টি, তাহলে 12টি ডিমের দাম হচ্ছে 48 টাকা, তাহলে 32টি ডিমের দাম কত হবে সেটা তোমাকে বের করতে হবে। কত ইজি। তাহলে দেখো আমরা প্রথমে কি লিখবো, 1 ডজন সমান কয়টি সেটা আমরা লিখবো। 1 ডজন, 1 ডজন সমান হচ্ছে 12টি। 1 ডজন সমান হচ্ছে কি 12টি। তাহলে এবার হচ্ছে আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে কি দেখো ডিমের সংখ্যা আর একদিকে হচ্ছে ডিমের দাম। ডিমের সংখ্যা একদিকে হচ্ছে ডিমের দাম। তোমার বইয়ের দিকে ভালো করে লক্ষ্য করে বলা হচ্ছে যে 1 ডজন ডিমের দাম 48 টাকা। 1 ডজন সমান আমরা কত পেলাম, কয়টি পেলাম 12টি, তাহলে 12টি ডিমের দাম হচ্ছে 48 টাকা আমরা বসিয়ে দিলাম। এবার তোমাকে বলা হয়েছে দেখো 32টি ডিমের দাম কত টাকা, তাহলে আমরা এখানে কি করবো, ডিমের সংখ্যার জায়গায় 32, তাহলে 32টি ডিমের দাম কত সেটা বের করতে হবে। এবার তুমি কল্পনা করো তুমি দোকানে গেলে, তুমি হচ্ছে 12টি ডিম কিনলে, তখন তোমার কাছে দোকান নিল কত টাকা, 48 টাকা। তুমি যদি 12টির জায়গায় হচ্ছে 32টা ডিম কিনতে, 12টি না কিনে 32টা ডিম কিনতে, তাহলে কি তোমার কাছে কি দোকানে 48 টাকা নিত না বেশি নিত? 12টি কিনেছো তার জন্য নিয়েছে 48 টাকা, কিন্তু তুমি যদি 12টির জায়গায় 32টি ডিম কিনতে অর্থাৎ বেশি ডিম কিনতে, তাহলে তোমার কাছে দামও কি হতো, বেশি নিত। দোকানে কি হতো, বেশি নিত। এখানে কি হচ্ছে দেখো 12 থেকে 32 আমার কি হলো, বাড়লো। কি হলো, বাড়লো। এখানে যখন হচ্ছে 12টি কিনেছিলে তখন 48 টাকা দিয়েছিলে, কিন্তু তুমি যদি 32টা ডিম কিনতে তাহলে কিন্তু তোমার কাছে বেশি টাকা লাগতো। কি হতো, এখানেও কি হচ্ছে, বাড়ছে। এদিকেও বাড়লো এদিকেও বাড়ছে, তাহলে দুই দিকে যদি বাড়ে তাহলে আমাদের কি সম্পর্ক হয় বলেছিলাম, সরল সম্পর্ক হয়। অতএব তাহলে আমরা কি লিখবো, অতএব ডিমের সংখ্যা ও ডিমের দামের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। তাহলে দেখো সরল সম্পর্ক রয়েছে, তা আমরা কি ভাষায় কিভাবে লিখবো, যে 12টি ডিমের দাম হচ্ছে 48 টাকা, একটি ডিমের দাম কত টাকা এবং 32টি ডিমের দাম কত টাকা সেটা আমরা বের করবো। তাহলে দেখো আমরা কি লিখবো, 12টি ডিমের দাম, 12টি ডিমের দাম কত টাকা, 48 টাকা। তাহলে একটি ডিমের দাম, একটি ডিমের দাম কি হবে, দেখো 12টি ডিমের দাম যদি 48 টাকা হয়, তুমি যদি একটি ডিম কিনো তাহলে কি হবে, ডিমের হচ্ছে দাম হচ্ছে কম লাগবে। যদি কম লাগে তাহলে আমি কি বলেছিলাম সবসময়, কম যদি হয় তাহলে হচ্ছে ভাগ হবে 48/12 টাকা। কিন্তু আমাকে কিনতে হবে কয়টি ডিম, 32টি ডিম, তাহলে হচ্ছে 32টি ডিমের দাম, একটি ডিমের দাম যদি 48/12 টাকা হয় তাহলে হচ্ছে 32টি ডিমের দাম কি হবে, বাড়বে, একটির থেকে কি হবে, বেশি লাগবে। 48/12 গুণিত 32, 12 দিয়ে কেটে দাও 48কে, 4 12 48, তাহলে 4 গুণিত 32, 4 দিয়ে গুণ করে দাও, 4-এর সাথে আমরা এই গুণগুলো কি হয়, শেষেরটার সঙ্গে গুণ করবো, 4 2 8, শেষে বসালাম 3 4-এ, পরে 128 টাকা। তাহলে 32টা ডিমের দাম কত হচ্ছে দেখো, 128 টাকা কিন্তু আমাদের উত্তর চলে এসছে। অতএব আমি কি লিখবো, অতএব 32টি ডিমের দাম $128 টাকা। 32টি ডিমের দাম কত আসলো আমাদের, 128 টাকা কিন্তু চলে এসছে। এবার দেখো 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো, প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজটি শেষ হবে হিসেব করি। ধরো তোমাদের হচ্ছে ঘরে হচ্ছে মিস্ত্রি লাগিয়েছো, যে ঘরগুলো হচ্ছে প্লাস্টার করবে। এবার তুমি দেখলে যে ধরো তুমি 2 জন করে মিস্ত্রি লাগিয়েছো, তারা যদি 5 ঘন্টা করে কাজ করে তারা হচ্ছে কাজটি শেষ করলো ধরো 30 দিনে শেষ করলো। কিন্তু তুমি চাচ্ছ যে 30 দিনে না, তুমি একটু কাজটা হচ্ছে তাড়াতাড়ি করতে চাচ্ছ। তুমি ওদেরকে বললা যে তোমরা 5 ঘন্টা নয়, তুমি হচ্ছে 6 ঘন্টা করে প্রতিদিন কাজ করো। তারা যদি 6 ঘন্টা করে কাজ করা হয় তাহলে দিনটা কী হবে, কমে যাবে। একটা জিনিস কল্পনা করো, তারা যদি 5 ঘন্টা করে কাজ করে, প্রতিদিন আসছে 5 ঘন্টা করে কাজ করছে, বাড়ি চলে যাচ্ছে, তাহলে 30 দিন সময় লাগছিল। কিন্তু তারা হচ্ছে প্রত্যেক দিন 5 ঘন্টার জায়গায় 6 ঘন্টা, অর্থাৎ কাজ একদিনে 1 ঘন্টা করে বেশি করতে লাগলো। যদি প্রত্যেক দিন 1 ঘন্টা করে কাজ বেশি করে তাহলে হচ্ছে দিন হচ্ছে শেষ কী হবে, কমে যাবে।
তাহলে যে দেখো 6 ঘন্টা করে কাজ করলে দিনটা কিন্তু আমাদের কমে যাবে। এবার এটাকে আমরা সাজিয়ে লিখব। কয় নম্বর দেখো 5 নম্বর অঙ্ক। গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে হচ্ছে কি কাজের সময়, কি কাজের সময় ব্র্যাকেট হচ্ছে কি ঘন্টা, প্রতিদিন কাজের সময়, প্রতিদিন কাজের সময় ব্র্যাকেটে কি ঘন্টা, আর হচ্ছে দিন সংখ্যা। এবার দেখো প্রতিদিন হচ্ছে যদি 5 ঘন্টা করে কাজ করে তাহলে দিন সংখ্যা লাগছিল কত দিন, 30 দিন। তাহলে যদি 6 ঘন্টা করে কাজ করে তাহলে দিন সংখ্যা কত লাগবে। এবার এটা ভালো করে তোমরা লক্ষ্য করো, প্রতিদিন যদি 5 ঘন্টা করে তোমাদের এই যে মিস্ত্রিগুলো লাগানো ছিল তারা যদি কাজ করে তাহলে দিন কত দিন লাগছিল, 30 দিন। এবার যদি তারা প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে, অর্থাৎ 5 ঘন্টার জায়গায় এক তুমি বাড়িয়ে দিলে, কি বাড়ছে, তাহলে দেখো 5 ঘন্টার জায়গায় 1 ঘন্টা বাড়লো, দিয়ে 6 ঘন্টা করে যদি প্রতিদিন কাজ করে তাহলে কিন্তু দিন কিন্তু বেশি লাগবে না। দিন কী হবে, কাজটি তোমাদের ঘরগুলো প্লাস্টার করতে দিন সংখ্যা কমে যাবে। অর্থাৎ মিস্ত্রিগুলো যদি 5 ঘন্টা করে প্রতিদিন কাজ করতো তারা যদি 30 দিন লাগে, তারা যদি প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে তাহলে দিন সংখ্যা কী হবে দেখো, এটা হচ্ছে কমে যাবে, কী হবে কমবে। এদিকে যদি তারা যদি প্রতিদিন 5 ঘন্টা জায়গায় 6 ঘন্টা কাজ করে তাহলে দিন সংখ্যা আমাদের 30-এর জায়গায় কমে যাবে। এদিকে দেখো কি হচ্ছে বাড়ছে, কিন্তু এদিকে আমার কি হবে কমবে। তোমরা দেখো প্রথমেই বলা হচ্ছে যদি বিপরীত হয়, একদিকে বাড়ছে অন্যদিকে কমছে তাহলে কী হবে ব্যস্ত সম্পর্ক। আর যদি দুটোই একই হয়, বাড়ছে এদিকেও বাড়ছে সরল সম্পর্ক, এদিকেও কমছে এদিকেও কমছে তাও সরল সম্পর্ক। কিন্তু একদিকে বাড়ছে অন্যদিকে কমছে, কি সম্পর্ক, ব্যস্ত। অথবা এদিকে কমছে এদিকে বাড়ছে তাও ব্যস্ত, অর্থাৎ বিপরীত যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ব্যস্ত সম্পর্ক হয়। এটা আমাদের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। অতএব প্রতিদিন কাজের সময় ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক রয়েছে। তাহলে দেখো প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ হয় কত দিনে, 30 দিনে। প্রতিদিন 5 ঘন্টা, 6 ঘন্টা না 5 ঘন্টা করে কাজ করলে কাজটি 30 দিনে শেষ হয়, কত দিনে, 30 দিনে শেষ হয়। দেখো প্রতিদিন 5 ঘন্টার জায়গায় যদি 1 ঘন্টা, প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করলে কাজটি, প্রতিদিন যদি 5 ঘন্টা করে কাজ করে কাজটি শেষ হয় হচ্ছে 30 দিনে। প্রতিদিন যদি 1 ঘন্টা করে কাজ করে, অর্থাৎ তারা মিস্ত্রিগুলো এসে যদি 1 ঘন্টা করে কাজ হয় তাহলে কাজটি শেষ হতে কী হবে, বেশি দিন লাগবে। তোমরা বাস্তবিক কল্পনা করো যে তোমাদের একটি ঘর রয়েছে, 5 ঘন্টা, একজন মিস্ত্রি 5 ঘন্টা করে কাজ করছে, 30 দিন লাগছে। সে বললো যে না আমি 5 ঘন্টা করে কাজ করবো না, প্রত্যেকদিন আসবো 1 ঘন্টা করে কাজ করবো, বাড়ি চলে যাবো। তাহলে কী হবে, দিন সংখ্যা কী হবে, বেড়ে যাবে, বেড়ে যাবে। দিন সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কী হবে, আমাদের কী হয় যে যদি বেশি হয় তাহলে হচ্ছে গুণ হয়, তাহলে 30 গুণিত 5। আর যদি কম হয় তাহলে আমরা কী করছিলাম আগেরগুলো ভাগ, তাহলে হচ্ছে 30 গুণিত 5 দিনে। এবার দেখো যদি 6 ঘন্টা করে কাজ করে, প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কাজটি, 1 ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ হয় 30 গুণিত 5 দিনে। যদি সে বললো যে না আমি 1 ঘন্টা না এখন হচ্ছে 6 ঘন্টা করে প্রতিদিন কাজ করব, তাহলে দিন সংখ্যা কী হবে, 1 ঘন্টাতে যতটুকু লাগছিল তার থেকে কমে যাবে। যদি কমে তাহলে কী হয়, ভাগ হয়। তাহলে 30 গুণিত 5/6, 6 দিয়ে কেটে দাও, 5 6 30, তাহলে 5 5 25 দিন। তাহলে কী হচ্ছে, আমাদের 25 দিন কিন্তু উত্তর চলে আসছে। অতএব আমরা কি লিখবো, প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কাজটি, প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কাজটি 25 দিনে শেষ হবে, শেষ করা যাবে। তাহলে দেখো আমি তোমাদের পার্ট 1-এ 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই 5টি অঙ্ক করালাম।
পার্ট 2তে আমি তোমাদের 6 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করে দেবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।